হ্যালো, আসসালামু আলাইকুম। পলিস ক্রিয়েটিভিটি আপনি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি মোটামুটি এখন সিচুয়েশান কন্ট্রোলের দিকে আসবে এবং আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। কারণ আমরা বাঙালি আসলে একদিনে অনেক কিছু পেতে চাই এবং অনেক কিছু আশা করি। তো আমাদের এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং দেশের ডেভেলপ বলেন, প্রত্যেকটা মানুষের স্বচ্ছতা বলেন, আমাদের প্রত্যেকে মানবিকতার জায়গা থেকে এগিয়ে আসতে হবে এবং আমাদের সুযোগ সন্ধানী হওয়াটা আমাদের দেশের এই সিচুয়েশান থেকে বাদ দিতে হবে এবং আমাদের চোখ কান সবসময় খোলা রাখতে হবে যে আমরা কি শুনছি, কোনো একটা গুজব আমরা শুনে যেন বিশ্বাস না করি। আমাদের মানুষ হিসেবে আমাদের এতটুকু বিবেকবোধ বা আমাদের জ্ঞানবোধটুকু আছে যে আসলে কোনটা ঠিক, কোনটা রং, কোনটা ভালো, কোনটা মন্দ। তো সেই জ্ঞান থেকে আমরা আমাদের মুসলিম কান্ট্রি দেশ হিসেবে আমরা আমাদের সত্যের পাশে থাকবো, সত্য নিয়ে চলবো এবং মানবিকতার কথা বলবো। তো দেশের এই পরিস্থিতি আমরা এই মুহূর্তে যেটা রোড ট্রাফিক্সের কথা বলি, যে স্টুডেন্টরা যেভাবে ভূমিকা পালন করছে, অবশ্যই তাদেরকে মানে এখানে এক একজন এক এক রকম কমেন্টস করবে যে স্টুডেন্টরা কি বছরের পর বছর তারা পুলিশের দায়িত্ব পালন করবে। কারণ যুগের পর যুগ পুলিশরা দায়িত্ব পালন করে আমাদের দেশের এই যে লাইন আপ, এই যে রোডঘাটে যে লাইন আপ, তারা কতটুকু আনতে পেরেছে। তারপরে স্টুডেন্টরা যতটুকুই থাকুক, তারা এক মাস স্টে করুক বা পার্ট টাইম স্টে করুক, তারা কিন্তু একটা লাইন আপে আনার চেষ্টা করতেছে। তো তাদের এই চেষ্টাকে, তাদের এই আন্দোলনকে আমরা সবাই আমরা যারা মানবিক, আমার মনে হয় যে তারা এই জিনিসটা বুঝে গেছে এবং তাদেরকে সাপোর্ট করব। এবং স্টুডেন্টদের একটা ইন ফিউচার পড়ে আছে, তাদের বড় একটা ক্যারিয়ার পড়ে আছে। তো রাস্তাঘাটে আসলে রাজপথে পড়ে থাকা তাদের কাজ না। আমাদের আসলে যে যে সেক্টরে কাজ করে, যার যে সেক্টরে অভিজ্ঞতা আছে, তাকে সেই সেক্টরেই মানায় বা প্রয়োজন। তো আমাদের রাজনৈতিক ইস্যু আলাদা, আমাদের কর্পোরেট লেভেল আলাদা, বিজনেস সেক্টর আলাদা, বিভিন্ন প্ল্যাটফর্ম। আমাদের দেশে প্ল্যাটফর্মেরও শেষ নেই, কাজেরও শেষ নেই। আমরা বাঙালি অনেক পরিশ্রমী এবং মেধাবী। আমরা অনেক দেশে আমরা দেশের সাথে যদি অন্যান্য দেশের মেধার সাথে যদি আমরা টক্কর দিতে যাই, আমরা কিন্তু মেধার অংশ থেকে কোনো অংশে কম না। সো আমরা একটা স্টুডেন্টের এক্সাম্পল দিই যে একটা স্টুডেন্ট কতক্ষণ আপনার রাস্তা কন্ট্রোল করবে। আপনাকে হয়তো এখন সোজা পথে যেতে বলছে, আপনি সামনে একটু ফাঁকা পেয়ে আবার আপনার মতো করে এলোপাতাড়িভাবে চলছেন। তো আপনাকে কতক্ষণ একটা মানুষ মনিটরিং করবে, গাইড করবে। আপনাকে গাইড করার আশায় থাকতে হবে না, আপনার নিজেকে গাইড করতে হবে। আপনার বিবেকের সাথে আপনাকে প্রশ্ন করে চলতে হবে যে আপনি কোনটা রাইট করছেন, কোনটা রং করছেন এবং কতটুকু স্বচ্ছতার সাথে চলছেন এবং সততার সাথে রয়েছেন। আমাদের বুঝতে হবে যে আমাদের আসলে মানবিকতার জায়গাটুকু আসলে বাংলাদেশে কোথায় দাঁড়িয়ে যাচ্ছে। তো এটা হলো রোডঘাটের ব্যাপার, যে স্টুডেন্টরা কত রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে তারা ভারী ভারী ব্যাগ কাঁধে নিয়েও কিন্তু রোড কন্ট্রোল করার চেষ্টা করছে। তারা একটা পথ প্রদর্শন করার চেষ্টা করছে। এটাকে বিতর্কিত না করে আমার মনে হয় যে আমরা এই পথে, রাজপথে কাদের প্রয়োজন, পুলিশ গার্ড যারা, অবশ্যই তাদের প্রয়োজন। কারণ এই দায়িত্ব তো স্টুডেন্টরা আজীবন ক্যারি করতে পারবে না। যদিও তাদের ক্যারি করার মতো কিছু হয়ে থাকে, তো সেটা পার্ট টাইম একটা ব্যবস্থা করলে করতে পারে, বাট এটা স্টুডেন্টের ক্যারিয়ারে বা তাদের শারীরিক মানসিক একটা ইফেক্ট পড়বে। কারণ রোডঘাটের যে কিচ্ছা কাহিনীগুলো, এটা স্টুডেন্টদের মাথায় এই মুহূর্তে দেওয়া কোনোভাবে সমীচীন নয়। বাট দেশের কন্ট্রোলিং অবস্থা আনার জন্য এই দায়িত্ব তারা কিছুদিন ক্যারি করতে পারে। সেক্ষেত্রে তাদের অবশ্যই একটা পার্ট টাইম একটা বেনিফিটেড থাকা উচিত। এইগুলো হচ্ছে তারপরে আমরা বলবো যে আয়নাঘর নিয়ে, যদিও আমরা এত বেশি এক্সপিরিয়েন্স না, বাট আমরা নিউজে দেখতেছি যেটা হচ্ছে তদন্ত করে রিপোর্ট এসেছে যে আমি নির্দিষ্ট নাম বলছি না, বাট অলরেডি আমরা জানি যে এটা হচ্ছে চ্যানেল যারা কন্ট্রোলিং করে বা যারা জার্নালিস্ট, তাদের এই প্রচার মাধ্যমগুলোর কাজে বেশি। যেহেতু সেনাবাহিনীর সাইডটা, অভ্যন্তরীণ সাইডটা বাইরে সেভাবে ফ্ল্যাশ হয় না, তার কারণ তাদের সেখানে যত বিচার বা যেটা ন্যায় অন্য এভরিথিং সব কিছু তারা হচ্ছে তাদের মতো করেই কন্ট্রোল করে। তাদের একটা নিজস্ব বিচারাধীন আছে, যেটা বাংলাদেশের আইন ব্যবস্থার দিকে তাদের আসতে হয় না। বাট আমরা তো মানুষ, শুধুমাত্র তাদের বিচারের অপেক্ষায় থাকবো, তাদের বিচারটাই যে রাইট হবে এটা আমাদের একদমই এই জায়গা থেকে আমাদের বের হতে হবে। কারণ আমাদের প্রত্যেকটা নাগরিকের কথা বলার অধিকার থাকতে হবে। কারণ আমাদের দেশে বিচারের ফাঁক ফোকর রয়েছে অনেক। তো আমরা আমাদের দেশে যদি আমরা ন্যায্য বিচার পেতে চাই, তো আমাদের সারা বাংলাদেশ ঘুরতে হচ্ছে। সেখানে হয়তো দেখা যাচ্ছে অনেক দায়িত্বপ্রাপ্ত ছেলেমেয়েরা তাদের ক্যারিয়ার গোছাতে বা তাদের কাজকর্ম করতে হিমশিম খেয়ে যাচ্ছে বা তাদের ফ্যামিলির দায়িত্ব ক্যারি করতে হিমশিম খেয়ে যাচ্ছে। সেখানে
একটা অন্যায়ের বিচার পাওয়ার জন্য যদি সারা দেশ ঘুরতে হয়, সো আমাদের বাংলাদেশের পরিস্থিতি সত্যিই খুবই খারাপ। আমাদের বাংলাদেশকে এই মুহূর্তে চেঞ্জ করতে হলে আমাদের যত বাহিনী আছে প্রত্যেকটা বাহিনীতে প্রত্যেকটা ভালোভাবে সূক্ষ্মভাবে তদন্ত করতে হবে, কোথায় কি অপকর্ম, কোথায় কি দুর্নীতি, কোথায় কি আছে সব কিছু বের করে যেগুলো ছাঁটাই বাছাই এভরিথিং করতে হবে। পুনরায় হয়তো অনেক নিয়োগ দেওয়ার যদি প্রয়োজন হয় সেটাও করতে হবে। দেশ সংস্কারের প্রয়োজনে, দেশ সংস্কার শুধুমাত্র একটা জনগোষ্ঠী কখনোই পসিবল না। এই পুরো দেশ সংস্কার আপনাকে করতে হবে, আমাকে করতে হবে, সবাই মিলে করতে হবে। তো মানুষ আসলে এতটা পরিবর্তন কেউ গাইড দিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে পরিবর্তন না হচ্ছেন। মানুষ আপনাকে হয়তো জ্ঞান, ভালো মন্দ পথ বুঝাইতে পারে, দেখিয়ে দিতে পারে বা কিছুটা চেঞ্জিং আনতে পারে, কিন্তু একটা মানুষকে তাদের বিবেক থেকে নিজেকে চলতে হবে, বিবেককে জাগ্রত করতে হবে। এবং আমরা যেটা রাজনৈতিক ইস্যু দেখি, রাজনৈতিক সাইডটা যেহেতু আমার কথা বলতে ইচ্ছে করে না খুব একটা, কারণ আমি খুব একটা নলেজেবল না বা ওই সাইডটা আমার খুব একটা পছন্দ না। তারপরও আমি যেহেতু নির্দিষ্ট কোনো দলের না, তারপর আমি বলবো যে আমাদের বিচক্ষণতা বা আমাদের জ্ঞান বুদ্ধি আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আয়নাঘর, তো আয়নাঘর এটা পরীক্ষিত যে বাংলাদেশে শুধু একটা আয়নাঘর না, এটা ট্রু যে বাংলাদেশে অনেকগুলো আয়নাঘর রয়েছে। ইতিমধ্যে 2 থেকে 3টা তো আয়নাঘর অলরেডি, যেটা ডিবি হারুন এর এখানে পাওয়া গেছে একটা আয়নাঘর, এবং যেটা হচ্ছে রেডিসনের আশেপাশে যে উত্তরার দিকে যে একটা ক্যান্টনমেন্ট রয়েছে সেখানেও একটা আয়নাঘর রয়েছে। তো বাংলাদেশের যতগুলো ক্যান্টনমেন্ট আছে, তো আমার না অনেকেরই ধারণা যে সেই ক্যান্টনমেন্টগুলোতে সার্চ করলে অবশ্যই এরকম বহু আয়নাঘর বের হবে। তো মুখ্য বিষয় যে আয়নাঘর অনেক ভয়ানক একটা জিনিস। সেখানে আমরা অলরেডি দেখেছি যে সারা দেশ আমরা এটা জানতে পেরেছি যে আমরা কয়েকজন স্বনামধন্য ব্যক্তির কথা আমরা অবশ্যই জানি। এর মধ্যে পলিটিক্যাল রয়েছে, এর মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল রয়েছে, এর মধ্যে আমাদের যে আরও দল রয়েছে তাদের অনেক বড় বড় নেতাকর্মী রয়েছে। তো তাদেরকে কাউকে 10 বছর, 8 বছর, 15 বছর বা 12 বছর এরকম গুম করে রাখা হচ্ছে। তো এটা তো অত্যন্ত মানবিক। যারা অপরাধ করে তাদেরকে বিচারের আওতাধীন এনে বিচারের ব্যবস্থা করবে। গুম করা এটা দেশের কতটা মারাত্মক ক্ষতি এবং কতটা জঘন্যতম অন্যায়, এবং একটা মানুষের হৃদয় কতটা অমানবিক হলে এরকম গুম করার প্ল্যান করতে পারে বা এরকম একটা পরিবেশ তৈরি করতে পারে, যে পরিবেশটা দেখে আমরা আতঙ্কিত বা আমাদের ঘুম শেষ। তো আসলে এই আয়নাঘরের যে ভিডিওসগুলো, এগুলো আমি খুব বেশি মনে হয় ভিডিও কয়েকদিন দেখেছিলাম, আমি নিজেই ব্রেনের দিক থেকে খুব হয়ে যাচ্ছিলাম, অ্যাটাক হয়ে যাচ্ছিলাম, এবং দেশের পরিস্থিতি যে বাসায় হয়তো লক করলাম কি না একটা টেন্স থেকেই যাচ্ছে, যে বাইরে কোথাও এত গুম, লুটতারাজ এত কিছু হয়ে যাচ্ছে। এবং রিসেন্ট আমাদের যে বাংলাদেশের যে প্রাইভেট ব্যাঙ্কগুলোর মধ্যে ইসলামী ব্যাংক রয়েছে, ইসলামী ব্যাংকেও 5-6 জন কর্মকর্তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। তো এই যে রেষারেষি এগুলো করে কি হচ্ছে, কেন আমরা কর্ম করেই আমরা সুন্দরভাবে চলতে পারি। আমাদের যদি খুব অ্যাভেলেবেল টাকা না থাকে, আমরা ফুটপাতেও চাইলে, মানুষ কি ফুটপাতে বিজনেস করে জীবন ধারণ করতেছে না? তাদের কি এত লাইফে কি এত কিছু মানে দরকার হয়? একটা মানুষের জীবনে সুন্দরভাবে চলার জন্য কত শত কোটি বা হাজার কোটি প্রয়োজন টাকা। আমরা চাইলে আমরা ছোটোখাটো কাজ থেকেও আমরা ডেভেলপ করতে পারি। তো দেশের এই সিচুয়েশান আসলে খুবই এটা ভয়াবহ। এবং এক পক্ষ দেখা যাচ্ছে যে প্রফেশনাল যারা চুরি ডাকাতি করে তাদেরকেই হয়তো বা ঠিক করে বা টাকা পয়সা দিয়ে তাদেরকেই দেশের বিভিন্ন জায়গাতে লুটতারাজ বা আগুন জ্বালাও পোড়াও, এগুলো আমরা সারা দেশব্যাপী বুঝতে পারতেছি। এবং যারা খুবই লো মেন্টালিটির এবং সীমিত জ্ঞানের, এবং ওই যে হুয়ের বাঙালি বলে না যে এটা শুনলাম এটাই আমরাও ঢালাওভাবে প্রচার করলাম, আসলে না, আমাদের বুঝতে হবে যে কোথায় টেকনিক চলতেছে, কোথায় রাজনীতি চলতেছে, কোথায় দুষ্কৃতিকারীরা দুষ্কৃতি করার জন্য ওত পেতে আছে, এবং কে ক্ষমতা দখল করার জন্য আবার ওত পেতে আছে। এই বৈষম্য, এই নৈরাজ্য, এই রাজনীতি আমাদের দেশে কেন? আমরা ভালোভাবেও আমাদের দেশের রাজনীতি করতে পারি, আমাদের দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারি। তো দেশ পরিচালনার কথাই যেহেতু আসলো, আমি এই মুহূর্তে বলবো ডক্টর ইউনূস স্যারের কথা, যিনি সারা ওয়ার্ল্ডের মধ্যে 3টা সর্ববৃহৎ পুরস্কার একমাত্র আমাদের ডক্টর ইউনূস স্যার গ্রহণ করেছে। এবং সারা পৃথিবীর মধ্যে যদি সম্মানীয় ব্যক্তির কথা বলা হয় সেখানে ডক্টর ইউনূস স্যারের নাম রয়েছে। এবং উনি অত্যন্ত অমানবিক এবং মানবিক একজন মানুষ। তো আমি অবশ্যই স্যারকে অ্যাপ্রিসিয়েট করব, কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি অনেক বছর আগে স্যারের সাথে কথা বলেছিলাম। স্যার এত বিগ একজন পার্সন হওয়ার পরে স্যারের ব্যবহারটা এত নমনীয় এবং এত মানবিক যে
ওনার ভিতরে সেই রকম অহংকার বোধটা আমি দেখিনি যে উনি এত বড় পর্যায়ের মানুষ হয়েও একটা ছোট মানে উনি ওরকম কোনো লেভেল মেনটেন করে না, উনি সব মানুষকে মানবতার কাতারে দেখে। এবং এখানে ছোট্ট একটা কথা আমাকে না বললেই না, যে অনেকে যারা খুবই সীমিত জ্ঞানের, যারা আসলে ওনার জ্ঞানের পরিধির পর্যায় পর্যন্ত যেতেই পারেনি, পৌঁছতে পারেনি, তারা খুবই সহজে একটা নেগেটিভ ইস্যু তৈরি করছে যে সুদখোর। আসলে স্যারের কথা আসলে তারা মেমোরিতেই আনতে পারে না যে স্যার কতটা বড় মানবিক। যদিও আমরা কোনো মানুষকে কনফিডেন্সলি তার ছোটোবেলা থেকে বড় পর্যন্ত আমরা লাইফ হিস্ট্রি চেক করলে এত কনফিডেন্সলি কিছু বলতে পারি না, কারণ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ঘাত প্রতিঘাত সংঘাত কমপ্লেক্স এবং অনেক কিছু টুকটাক স্পট থাকতে পারে। তো আমি বলবো যে যেটা গ্রামীণ ব্যাংকের কথা বলবো, যে গ্রামীণ ব্যাংকের স্যার যদি চাইতো যে স্যার একক মালিকানা নেবে, স্যার তো সেটাও পারতো, বা অথবা তার ফ্যামিলি মেম্বার যারা আছে তো তার ফ্যামিলি মেম্বারকেও গ্রামীণ ব্যাংক বলেন এবং তার অসংখ্য সংস্থা রয়েছে এগুলোতে ইনক্লুড করতে পারতো, বাট স্যার কিন্তু সেটা করেনি। এবং গ্রামীণ ব্যাংক সম্পর্কে অনেকের ভ্রান্ত ধারণা আছে, গ্রামীণ ব্যাংকে কিন্তু স্যার কোনো প্রফিট নেয় না, এবং এরকম বিভিন্ন রকম যে বড় বড় সংস্থাগুলো রয়েছে স্যার কিন্তু এগুলো কোনোটা থেকে প্রফিট নেয় না। হ্যাঁ, মানুষের একটা অনারিয়াম থাকতে পারে, একটা রেমুনেশন থাকতে পারে, সেটা তো অবশ্যই মানুষের চলার পথে জীবন ধারণের পথে থাকতে পারে, এবং তারা এত বিগ একটা পার্সন যারা চাইলেই অনেক কিছু করতে পারতো, অথচ স্যার খুবই সাধারণভাবে মানুষের সাথে মিশতে পারে, কথা বলতে পারে। আমি সো প্রাউড যে স্যার আমাদের দেশে এই মুহূর্তে রয়েছে এবং দেশের পরিচালনার দায়িত্ব স্যার নিচ্ছে। তো আশা রাখি এটা আমি না, এটা পুরো দেশই দেখতে পাবে যে দেশ কতটা চেঞ্জিংয়ের মধ্যে যাচ্ছে, কিন্তু স্যারের উপর অবশ্যই রাজনৈতিক একটা প্রভাব তো ইফেক্ট করবেই, সেটাতে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং আমাদের সত্যকে সত্য বলতে হবে, পাবলিশ করতে হবে, এবং যেটা অন্যায়, আমাদের অন্যায় যতই আমাদের পক্ষপাতিত্ব দল করুক এবং বিপক্ষের দল করুক, আমাদের অন্যায়কে অবশ্যই সাপোর্ট করা যাবে না, এবং আমাদের অন্যায়কে অন্যায় বলার মতো আমাদের সেই সাহসিকতা রাখতে হবে। যদি আপনার সেই সাহসিকতাটা বা আপনার ভিতর সেই প্রোটেকশন বা প্রতিবাদ মুখর আপনার ভিতর সেই অ্যাটিটিউডটা না থাকে, তবে মানুষ হিসেবে দেশের জন্য আপনি কি করতে পেরেছেন এই মুহূর্তে, এটা আপনার বিবেকের কাছে সারা জীবন প্রশ্ন হয়ে থাকবে। এবং দেশ গড়া বলেন, দেশ ডেভেলপ বলেন এবং দেশ সংস্কারের জন্য বলেন, আমাদের প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। এবং যেহেতু আমি আসলে অনেকগুলো বিষয় মিলে একসঙ্গে কথা বলি, তো শর্টকাট করে আমি ভিডিও একেবারেই করতে পারি না। তো আমাদের দেশ সংস্কারের জন্য আমাদের প্রত্যেকটা সেক্টর থেকে এগিয়ে আসতে হবে, এবং কে কোন দল করে এটা কোনো ম্যাটার না, দেশের জন্য আসলে কে কতটা ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে এবং কে কতটা কন্দল করতেছে, বৈষম্য সৃষ্টি করতেছে এবং অনারোগ্য অনধিকার বা যেটা অন্যায় বা অস্বচ্ছতার একটা প্রুফ দেখিয়ে দিয়েছে। তো এর মধ্যে আমি যেটা জানি না যে আসলে দেশের পরিস্থিতির রাজনীতি সম্পর্কেও আমাদের কিছুটা জানা হচ্ছে। যেমন আমরা কিন্তু এই যে হাওয়া ঘর, এটা অবশ্যই কোনো একটা দলের পক্ষ থেকে এই কথাটা হয়তো এসছে, যে হাওয়া ঘর সম্পর্কে আসলে আমরা নিজেরাও কিছু জানি না। আয়নাঘর সম্পর্কে যেটা আমি 1 বছর আগেই জানতাম, বাট এটা নিয়ে আসলে অনেকে মুখ খোলেনি, কারণ আয়নাঘর নিয়ে আমাদের দেশের জার্নালিস্টরাও করতে তারা হচ্ছে প্রচারণা করতে তারা নিজেরাও ভয় পায়। বাট সত্য একদিন চিরন্তন এটা বের হবে। তখন 1 বছর আগেও আমাদের দেশের জার্নালিস্টরা এটা পাবলিকলি তারা প্রকাশ করার সাহস পাচ্ছিল না, যেটা ফ্রান্স থেকে ভিডিওগুলো এখানে আসলে ফ্রান্স থেকে বা দেশের বাইরে থেকে এই বার্তাগুলো দেওয়া হয়েছে, এটা 1 বছর আগে। এবং এই আয়নাঘর সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে সঠিক ইনফরমেশান আপনি পেয়ে যাবেন নেত্র নিউজে আয়নাঘর সম্পর্কে যে ডিটেলসগুলো রয়েছে এগুলো হচ্ছে একদমই অরিজিনাল। হ্যাঁ, কিছু আয়নাঘর সম্পর্কে ফেক ভিডিওস বের হচ্ছে, বা অনেকগুলোই আয়নাঘর আসলে অ্যাকচুয়ালি একের অধিক, তো এটা খুবই ভয়ঙ্কর। এবং হয়তো একটা আয়নাঘর দেখা যাচ্ছে যে একটু ক্লিনিং, সেটা ডিবি হারুন সাহেবের ওখানে। তো যাই হোক, আমরা এগুলো নিয়ে আর কথা না বলে, আমরা ভয়ঙ্কর সিচুয়েশান আমরা সবাই বুঝতে পেরেছি। তো আমরা আমাদের সবাই জায়গা থেকে মানবিক হই এবং স্বচ্ছতার সহিত কাজ করি, এবং আশা করি ছাত্ররা কিছুটা জিনিস, এবং রোডের যে তারা নকশা করেছে এবং এই নকশাগুলো দেখলেও এতটা ভালো লাগছে, এবং দেশকে যে পরিষ্কার পরিচ্ছন্নতার তারা একটা ইঙ্গিত দিচ্ছে যে আসলে আমাদের প্রত্যেকেই এভাবে দেশ পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার মনকে পরিচ্ছন্ন রাখতে হবে, আপনার যে বাইরে মুভমেন্ট, আপনার যে প্রতিদিনের তৈজসপত্র জিনিসপত্র, এবং কিছু বাইরে আমরা রোডঘাটে ময়লা আবর্জনা ফেলি, তো সেটাও আমাদের আসলে কেয়ারফুলি হতে হবে। আমাদের আসলে 1 দিন 2 দিন ছাত্র দেখিয়ে দিলে সেটা তো আর
সারা জীবন ক্যারি করা পসিবল না। আমাদের এই সিস্টেমে দেশ অবশ্যই আসবে, আমাদের ধৈর্য ধরতে হবে এবং কোথায় ডাকাতি খুন গুম কী হচ্ছে আমাদের এগুলো থেকে সচেতন থাকতে হবে যে এটা কোন পক্ষের করতেছে। আমরা যেন সহজে আমরা কোনো নিরপরাধ কোনো পার্টি দল বা কোনো রাজনৈতিক পক্ষকে আমরা দোষ না দিই। এটা আসলে কেউ রাজনৈতিক ইস্যুতে হয়তো তাদের পক্ষ থেকে লোকটোক ঠিক করে করতে পারে, অন্য দলকে দোষ দিতে পারে। তো আমরা এই জিনিসগুলো সচেতন থাকবো। আমরা নির্দিষ্ট দল নয়, আমরা সেই পক্ষকেই সাপোর্ট করব যারা দেশ সুন্দরভাবে পরিচালনা করবে, যারা ব্যক্তি স্বার্থ নয়। আসলে আমাদের প্রত্যেকের জীবনকে ব্যক্তি স্বার্থ নয়, যারা দলীয় ক্ষমতায় আসতেছেন তাদের জন্য অবশ্যই একটা বক্তব্য তো থাকবে, যদিও তাদের কান পর্যন্ত হয়তো আমার এই বক্তব্যগুলো পৌঁছাবে না। বাট প্রত্যেকে যারা দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন তাদের দায়িত্ব জায়গা আসলে তারা কতটুকু ক্যারি করার মতো, বা সেই দায়িত্ব জায়গা থেকে সংবিধান অনুযায়ী বলেন, এক্সপিরিয়েন্সড বলেন, রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেন, তাদের অভিজ্ঞতা কতটুকু, এবং বহির্বিশ্ব বলেন, আমাদের দেশ বলেন, সব কিছু মিলে তাদের জ্ঞানবোধ কতটুকু। আমাদের প্রত্যেকটা জায়গায় স্তর লেভেল মেনটেন করতে হবে এবং কাকে কোন দায়িত্বটা দেওয়া হচ্ছে সেই দায়িত্বটা ক্যারি করার মতো কতটুকু। কারণ একটা রাজনৈতিক বা দেশ পরিচালনার ক্ষেত্রে অনেকগুলো ইফেক্ট আসবে, অনেকগুলো চাপ আসবে, কারণ একটা মানুষের পক্ষে কখনো দেশ পরিচালনা করা একভাবে সম্ভব না। কারণ এখানে অনেক কিছু পারিপার্শ্বিক অনেক কিছু বিষয় থাকবে, সবগুলো একটা মানুষ হ্যান্ডেল করে তো অবশ্যই পসিবল না। এখানে যারা যে দায়িত্বের মধ্যে থাকবে অবশ্যই সেই দায়িত্বগুলো সুন্দরভাবে স্বচ্ছভাবে ক্যারি করতে হবে এবং মানবিকতা স্বচ্ছতার জায়গা থেকে আমরা যদি কাজ করি আমাদের দেশ সব দিক দিয়েই আশা করি যে ভালো হবে। যদি আমাদের দেশ ছোট্ট এবং জনগণের দিক থেকে আমাদের দেশ অনেক ঘনবসতি, তো আমাদের এই পরিশ্রম দিয়ে মেধা দিয়ে আমরা চাইলে আমাদের দেশকে যে অপশক্তিগুলো ছিল এই অপশক্তিগুলো আমরা রোধ করতে পারি। আমরা যেন ঘুমাতে গিয়ে আমাদের যেন টেনশন না হয় যে বাসায় কোনো চোর ডাকাত ঢুকলো কি না। তো আমরা যেন এই মানসিকভাবে ইফেক্ট না হয়, বা আমরা যেন ওইভাবে যেন হতাশা বা একটা আতঙ্কের মধ্যে আমরা চলতে চাই না। আমাদের দেশ অবশ্যই ডক্টর ইউনূস স্যার এই মুহূর্তে যতদিন রয়েছে আশা করি দেশটা আমাদের এই মুহূর্তে যেহেতু আমাদের প্রায় 93 বিলিয়ন আমাদের একটা ঋণের বোঝা দেশকে ক্যারি করতে হচ্ছে। এই ঋণের বোঝাটা কার উপর আসবে এই মুহূর্তে? অবশ্যই যে দেশ পরিচালনা করবে তার উপরে আসবে। তো আমাদের দেশের এই প্রত্যেকটা জিনিসই নোটেট করতে হবে যে এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে কে ছিলেন, তখন দেশের অবস্থা কী ছিল, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কত ছিল, কত দেশের বাইরে আমরা ঋণগ্রস্ত ছিলাম। আমাদের সব কিছু মিলে আমাদের এই জ্ঞানটুকু রাখতে হবে, নোট করতে হবে। আমরা যেন কোনো প্রতিপক্ষ হয়ে কোনো দল বা মানুষকে আমরা অ্যাটাক না করি, আমাদের এই অ্যাটাকগুলো থেকে বাদ দিতে হবে। আমরা সুন্দরভাবে চাইলে আমরা পরিশ্রম করে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। এবং পলিস ক্রিয়েটিভিটি অ্যাপ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আরও অনেক ধরনের কথা নিয়ে অবশ্যই আমার চ্যানেলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যেহেতু আমি ফ্লাওয়ার ভালোবাসি, ফ্লাওয়ার আমি রাস্তায় দেখলে একটু টাটকা হলে আমি কিনে নিই। তো ফ্লাওয়ারেরও শুভেচ্ছা জানালাম। আমাদের দেশ অচিরে সুন্দর একটা পরিবেশ ফিরে যাবে, বাট আমরা ওই আশা থেকে যেন বাদ দিই যে দেশ কি স্বাধীন অর্জন করলো, মানে এই মেন্টালিটি থেকে আমাদের না বের হতে হবে যে আজকে দেশ কি মানে আন্দোলন করলো আর কালকে দেশ স্বাধীন হয়ে যাবে, আপনার কোনো জায়গায় কোনো ত্রুটি থাকবে না, এগুলো কি একদিনে পসিবল? কারণ যেখানে যুগের পর যুগ শত বছর একটা দেশ ঠিক হচ্ছে না, সেখানে একদিনে আপনি কিভাবে আশা করছেন যে আপনার দেশ ঠিক হয়ে যাবে? কি স্বাধীনতা করলো, এগুলো অনেকের কমেন্টস আসে যে কি স্বাধীন দিল বাংলাদেশ, মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে, কিন্তু এই খুন গুমগুলো কারা করছে? এটা আপনার বিবেককে জাগ্রত করতে হবে, এটা আপনাকে পয়েন্টে আসতে হবে, কে করছে, কারা করছে। এগুলো অলরেডি আমাদের জনগণের সামনে আসতেছে, আমরা বুঝতেছি যে এই কাজগুলো কাদের, কোন পক্ষের। তো আমরা এত রেশারেশির মধ্যে না থেকে আমাদের ছোট্ট দেশটাকে আমাদের মেধা এবং আমাদের পরিশ্রম দিয়ে আমরা সবাই উন্নত করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।